দুপুর তখন 12:15। দুর্জয় ক্লায়েন্টদের নিয়ে মাত্রই ভাটিয়ারি ওদের ফ্যাক্টরিতে এসেছে। ওনাদের ফ্যাক্টরির কার্যক্রম বুঝিয়ে দিতে বেশ ব্যস্ত সে। এই সময় কল বেজে ওঠায় কিঞ্চিত বিরক্ত হয় দুর্জয়। কাজের মাঝে এভাবে ফোন আসলে মনোযোগে ব্যাঘাত ঘটে, এবং এটা আনপ্রফেশনাল একটা বিষয় যেটা ও পছন্দ করে না মোটেও। তবুও কল যখন চলেই এসেছে, দেখতে তো হবেই ভেবে ফোনটা বের করল পকেট থেকে। দিশার নামটা দেখে এবার কপাল জোড়া কুঁচকে গেল ওর। আপন ছোট বোন হলেও দিশার সাথে অভিভাবকের ন্যায় সম্পর্ক দুর্জয়ের। মেয়েটা ওকে ভীষণ ভালোবাসে, আবার ভীষণ ভয়ও পায়। তাই অহেতুক কোনো কারণে দুর্জয়কে জ্বালায় না ও। এমনি এমনি যে দিশা ফোন দিবে না সেটাও জানে দুর্জয়। ওর কোল মানে কিছু একটা হয়েছে। ক্লায়েন্টদের থেকে একটু সরে এসে কলটা রিসিভ করল দুর্জয়। হ্যালো দিশু। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া আসলে আমি। দুর্জয় বোনের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক টের পায়। শান্ত কিন্তু গভীর কণ্ঠে বলে ও, দিশু, কোনো সমস্যা হয়েছে? ভালো করে বল আমাকে। ভাইয়া সমস্যা? আসলে কিছুক্ষণ আগে বাসায় বারিশা আপু এসেছিল। বারিশার নামটা শুনতেই দুর্জয়ের সকল ইন্দ্রিয় টান টান হয়ে যায়। মেয়েটাকে সকালে অফিসে আসার পথে ফোন দিয়ে আচ্ছা মতন ঝেড়েছে ও। গতকাল শুভার থেকে ওকে অপমান করার কথা শোনার পর রাগে দুর্জয়ের শরীর জ্বলে যাচ্ছিল। এটার জন্য বারিশাকে যে ও ছাড়বে না, রাতেই সিদ্ধান্ত নিয়েছিল ও। তবে অনেক রাত হয়ে যাওয়াতে কল দেয়নি আর। সেই শোধটুকু আজকে উঠিয়েছে ও। তার সাথে বারিশার আর ওর বাগদানকে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়ার সিদ্ধান্তটাও জানিয়েছে। বারিশা যে বসে থাকার মেয়ে না এটা জানত দুর্জয়। নিশ্চয়ই ও কিছু একটা কাণ্ড করেছে বাসায় এসে। কি করেছে বারিশা দিশা? ভাইয়া, বারিশা আপু এসেই শুভাকে খুঁজছিল আর তারপর হন্তদন্ত হয়ে ওর রুমে চলে গিয়েছিল। চোয়াল শক্ত হয় দুর্জয়ের মুহূর্তেই। তার সাথে শুভার জন্য চিন্তার আবরণ যোগ হয়। সরাসরি দিশাকে প্রশ্ন করে ও। শুভা ঠিক আছে দিশা? ওপাশ থেকে এক মুহূর্ত নিস্তব্ধতা জানান দেয় যে কিছু একটা হয়েছে। দুর্জয় আবার ডাকে, দিশা, কি হয়েছে খুলে বলতো আমাকে। ভাইয়া আসলে বারিশা আপু এসে শুভার রুমে গেলে আমিও পেছনে পেছনে দৌড়েছিলাম। শুভার রুমে সেহের ভাবিও ছিল। ওনার সামনেই বারিশা আপু শুভাকে অনেক অপমান করেছে, অনেক খারাপ কথা শুনিয়েছে। আর তার সাথে সেহের ভাবিও বকেছে শুভাকে মেরছেও। শেষের একটা শব্দে দুর্জয় পুরোপুরি থমকে গেল। সেহের শুভাকে মেরেছে শুনে চোয়াল সহ ওর পুরো শরীর শক্ত হয়ে আসল। দাঁতে দাঁত চেপে হিসহিসি একটাই প্রশ্ন করল ও, শুভা ঠিক আছে? এবারও দিশা নিশ্চুপ থাকল কিছুক্ষণ। তারপর আবার কথা শুরু করল, ভাইয়া আর একটা ব্যাপার ঘটেছে বাসায়, আই থিঙ্ক তোমার জানা জরুরি। দুর্জয় কপাল কুঁচকায়। কি ঘটেছে? ভাইয়া, আজ ফারুক চাচা এসেছেন। উনি আসলে এসেছেন কারণ শুভার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। পাত্রপক্ষ আজকেই দেখতে আসছে শুভাকে। হঠাৎ যেন আশপাশের সবকিছু দুলে উঠল দুর্জয়ের সামনে। এমন একটা খবর শুনবে এটা কল্পনাতীত ছিল ওর জন্য। কই এই ব্যাপারে তো কিছুই জানে না ও। কি? শুভার জন্য পাত্র? মানে কি এই ফাজলামোর? ভাইয়ের উৎকণ্ঠা হয়তো ওপাশ থেকে বুঝতে পারল দিশা। তাই বলল, বড়রা মনে হয় ব্যাপারটা জানত। কিন্তু যতদূর শুনলাম, শুভা এই নিয়ে কিছুই জানত না আগে থেকে।
দুর্জয় বুঝল আজ আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। ওকে দ্রুত পৌঁছাতে হবে চৌধুরী নিবাস, নয়তো বিশাল অনর্থ হয়ে যাবে। দিশার দিকে মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে বলল, দিশা, আমাকে এই বিষয় নিয়ে যখন জানাচ্ছিস, তাহলে আমি ধরে নিব যে তুই বুঝতে পেরেছিস আমার আর শুভার মাঝে একটা সম্পর্ক আছে। মৃদু স্বরে উত্তর আসে ওপাশ থেকে। হ্যাঁ ভাইয়া, জানি। তাহলে ভালোভাবে এটাও জেনে রাখো, শুভাকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারবে না। সেটা আমি হতেই দেব না। এখন বল, এই পাত্র পক্ষ আসছে কখন? ভাইয়া, মাত্র শুনলাম ওরা চট্টগ্রামে চলে এসেছে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসবে। দুর্জয় নিজের ঘড়ির দিকে তাকাল। এখন রওনা দিল। ও বাসায় পৌঁছাতে ওর মিনিমাম ৪৫ মিনিট লাগবে, তাও যদি রাস্তা ফাঁকা থাকে। ক্ষণিকের জন্য কেমন যেন অসহায় বোধ হল দুর্জয়ের। শুভাকে হারানোর ভয় জেঁকে ধরল। দিশাকে দ্রুত বলল ও। শুভা এখন কোথায়? সেহের ভাবি ওকে ওর রুমে বন্দি করে রেখেছেন, মোবাইলটাও নিয়ে ফেলেছেন। চরম পর্যায়ে অবাক হল দুর্জয় সেহেরের আচরণে। তবে এখন সেসব নিয়ে কথা বলার সময় নেই। দুর্জয় শেষ কথা টানল দিশার সাথে। দিশু, আমি রওনা দিচ্ছি। আমাকে ওখানের খবরাখবর জানাতে থাকবি কিছুক্ষণ পরপর। ওকে? ঠিক আছে ভাইয়া, জলদি আসো তুমি। দিশু? হ্যাঁ ভাইয়া। থ্যাঙ্কস আপু, আজ আমার অনেক বড় হেল্প করলি তুই। দিশা হেসে দিল। এনিথিং ফর ইউ ভাইয়া। এখন তাড়াতাড়ি আসো। দুর্জয়কে এই সময় মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পুরো চৌধুরী পরিবার বিস্ময়ে অবাক হয়ে। আর তার থেকেও বেশি অবাক হয় ওর মুখ দিয়ে বের করা কথা শুনে। শুধু সবার মাঝে একজন, নিজের নিষ্প্রাণ দেহে যেন রক্তের সঞ্চালন অনুভব করে, আবার চোখ দিয়ে তার বের হয় উচ্ছ্বাসের অশ্রুধারা। শফিউল আজম ছেলেকে দেখে বেশ গম্ভীর সুরে জিজ্ঞেস করলেন, দুর্জয়, তুমি এখানে? আর কি বলছো এসব তুমি? বাবার দিকে ঠিক একই গম্ভীরতা নিয়ে চায় দুর্জয়। আমি ঠিকই বলছি আব্বু, শুভার বিয়ে এখানে হবে না। কেন? কারণ শুভাকে আমি ভালোবাসি, এবং আমি ওকে বিয়ে করব। ভরা রুমটায় যেন বজ্রপাতের ন্যায় নিশ্চুপতা ছেয়ে গেল। এরকম একটা কথা রুমের অধিকাংশ সদস্য কল্পনাতেও শোনার কথা ভাবেনি। দুর্জয় এই বাক্যসমূহের প্রেক্ষিতে কি বলবে সেটাই কারো বোধগম্য হচ্ছিল না। ঠিক তখনই পিয়ালের বাবা ফারুকের দিকে গম্ভীর স্বরে তাকালেন। ফারুক সাহেব, এই বিষয়টা তো আমাদের আগে থেকে জানা ছিল না। আপনার মেয়েকে যদি এই পরিবারের একজন পছন্দ করে তাহলে আমাদের প্রস্তাব কেন গ্রহণ করলেন? এভাবে আমাদের ডেকে এনে অপমান করার তো কোনো মানে ছিল না। ফারুক কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। আমতা আমতা করে বললেন, আসলে আমি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। পিয়ালের বাবা বিদ্রূপের হাসি হাসলেন। আপনার মেয়ের জীবনে কি হচ্ছে আপনি সেটা জানেন না? এটা বলতেও পারছেন আবার? এই সময় সামনে এসে দাঁড়াল দুর্জয়। পিয়ালকে দেখতে পেয়ে মুখে কাঠিন্যের আস্তর যেন আরও এক ধাপ বেড়ে গেল। শুভার কথা ছেলেটা ভোলেনি চিন্তা করেই গা জ্বলতে লাগল ওর। ইচ্ছা করছিল এখানেই দুইটা ঘুষি মেরে নাক ফাটাত ওর। কিন্তু পরিবারের সম্মান রক্ষার্থে নিজেকে সামলে বিনয়ী সুরে পিয়ালের বাবার সাথে কথা বলল ও। আঙ্কেল, এখানে চাচার কোনো দোষ নেই। ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর নিজেদের জীবনের অনেক নির্ণয় নিজেরাই নেয়। তখন প্রতিটা ধাপে তারা তাদের অভিভাবকের কাছে আসে না।
অনেক সময় শেষ ধাপে যেয়ে সঠিক সময় নির্ধারণ করে সবকিছু বলে দেয়। আমাদের ক্ষেত্রে সময়টা 2-1 দিনের মাঝেই হতো, কিন্তু আপনাদের আগমন সেখানে চিত্র কিছুটা পাল্টে দিল। আমি আমার এই 2 পরিবারের পক্ষ হতে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন এর জন্য খুবই দুঃখিত। তবে এই বিয়ে হবে না, এটা নিশ্চিত। দুর্জয়ের দৃঢ়তার সামনে সবার মুখে যেন কুলুপ আটকে গেল। এত দ্রুত বিষয়গুলো ঘটছিল যে কারোর মাথায় তখন কাজ করছিল না। পিয়ালের বাবা সবাইকে চুপ থাকতে দেখে বেশ চওড়া গলায় বললেন, এই নাটক আপনারা না করলেই পারতেন। আপনার কি মানা করবেন? আমি নিজেই আমার ছেলের বিয়ে এখানে দিব না। এই ওঠো সবাই। নিজের চোখের সামনে এভাবে সব লণ্ডভণ্ড হতে দেখে পিয়াল পুরোপুরি ভরকে গিয়েছিল। নিজের বাবাকে থামানোর একটা চেষ্টা করতে গেল ও। আব্বু প্লিজ, একটু দেখ। একদম কথা বলবে না তুমি? তোমারও দোষ আছে এখানে। যাকে পছন্দ করছো সে অন্য কাউকে পছন্দ করে কি করে না এগুলা নিজে থেকে আগে খোঁজ নিয়ে জানতে পারলা না? কিসের অফিসার হইস যে এইটুক ইনফরমেশন জোগাড় করতে পারোনি তুমি? আগে এইসব জেনে থাকলে তো এই অপমানটুকু হতে হতো না। এখন আর কোনো কথা বলবে না তুমি। এখান থেকে চলো এক্ষুনি। বলেই হনহন করে বের হয়ে গেলেন পিয়ালের বাবা মা। পিয়ালও বিষণ্ণ মুখ নিয়ে বের হল, তবে যাওয়ার সময় বিষ দৃষ্টি দিয়ে দুর্জয়কে দেখতে ভুলল না। দুর্জয় তখনও পুরুষ্ট শরীর নিয়ে সোজা দাঁড়িয়ে আছে, একেবারে শুভাকে আড়াল করে। চেহারার কাঠিন্যত্ব বুঝিয়ে দিল পিয়ালকে যে সে ভুল জায়গায় নিজের হাত দিয়েছিল। পিয়ালরা চলে যেতেই ড্রয়িং রুমটা আবার সরব হয়ে উঠল। শফিউল আজম এক প্রকার চিৎকার করেই ছেলের দিকে প্রশ্ন ছুড়লেন, এইসবের কি মানে দুর্জয়? তুমি এত বড় তামাশা কিভাবে করতে পারলে? তোমার থেকে এরকম ছেলেমানুষই আমি একদম আশা করিনি। দুর্জয় বাবার দিকে ফিরে তাকাল। আব্বু, আমি না কোনো তামাশা করেছি না, ছেলে মানুষই। যেটা সত্য এবং যেটা সঠিক সেটাই করেছি। ব্যাস। সঠিক? সত্য? কি সঠিক আর কি সত্য করলে? একটা মেয়ের বিয়ে ভেঙে দিয়েছ তুমি। এখানে সঠিক কি হলো? আমি কোনো বিয়ে ভাঙিনি আব্বু। এই পাত্রপক্ষ তো প্রথমত আসারই কথা না, বিয়ে হওয়ার আর ভাঙার বিষয়টা আসে কোথা থেকে? শফিউল এবার ছেলের দিকে শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, কি বলতে চাচ্ছ তুমি? দুর্জয় তখনও শান্তভাবেই বলল, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি। আমি শুভাকে ভালোবাসি এবং শুভার বিয়ে আমার সাথেই হবে। এখানে কোনো তৃতীয় পক্ষ আসবে না। আবার এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল পুরো রুম জুড়ে। শফিউল ছেলের দৃষ্টির দৃঢ়তা দেখে অবাক হলেন। তুমি কি ভুলে গিয়েছ যে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে? রাদিয়ার বিয়ের পরপরই যে তোমার বিয়ে। এই অবস্থায় নিজের বাগদত্তাকে রেখে অন্য নারীর দিকে কিভাবে? দুর্জয়ের প্রশ্নটা শুনে বাবা সহ বাকি সবার দিকে ঘুরে ঘুরে তাকাল। অন্যরা চুপ করে থাকলেও তাদের মনেও যে ঠিক একই প্রশ্ন ঘুরছিল সেটা ও ভালোভাবেই জানে। এই মুহূর্তে কত কুচিন্তা যে তাদের মস্তিষ্কে আঘাত হানছে তাও বুঝতে পারে ও। শুভার দিকে তাকায় দুর্জয়। এই শাড়ি পরে বউয়ের মতন বসে থাকতে দেখে ভীষণ পরিমাণে রাগ ওঠে ওর। অন্যের জন্য এইভাবে সেজে বসে থাকাটা একেবারেই নিতে পারে না দুর্জয় এই মুহূর্তে। শুভার ওপর মাত্রাতিরিক্ত অভিমান হয়। এইটার জন্য শাস্তি নিশ্চিত শুভার। তবে সেটা পরে। আগে এই সমস্যাটা সমাধান করা জরুরি। নিজের বাবার দিকে তাকায় দুর্জয়। আবারও শান্ত কণ্ঠে বলে, এই প্রশ্নের উত্তর আমি একা দিতে পারবো না আব্বু।
কারণ এখানে আমি একা ইনভলভ না। এরপর দুর্জয় নিজের ছোট চাচি ফারিয়ার দিকে তাকায়। শফিউলের পরে যদি এইখানে উপস্থিত কেউ দুর্জয়ের এই কাণ্ডে সবচাইতে বিরক্ত হয়ে আছেন তাহলে সেটা উনিই। দুর্জয় সেটা বুঝেও নরম সুরে ওনাকে উদ্দেশ্য করে বলে, চাচি, কাইন্ডলি ফোন দিয়ে বারিশা এবং আঙ্কেল আন্টিকে আসতে বলেন এখনই। বলেন বিষয়টা খুবই জরুরি। ফারিয়া সবার মাঝে অপ্রস্তুত হয়ে পড়ল। নিজের স্বামীর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল কি করবে। আমিরুল চোখের ইশারায় সম্মতি দেওয়ার পর ফোন করে সে। ২০ মিনিটের মাথায় হন্তদন্ত হয়ে বারিশা ওর বাবা মা সহ হাজির হয় চৌধুরী নিবাসে। বারিশা এসেই সবাইকে একত্রে দেখে চমকে ওঠে। মধ্যস্থানে শুভাকে শাড়ি পরে সাজগোজ অবস্থায় দেখে বিভ্রান্ত হয় কিছুটা। পরেই মনে পড়ে সেহের বলেছিল আজ শুভাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ওকে হয়তো সাজানো হয়েছে। কিন্তু পাত্রপক্ষ কই? এখানে তো সবাই পরিবারের লোকজনই। তার মানে কি এখনো আসেনি? এই প্রোগ্রামের জন্যই কি ডাকা হয়েছে ওদেরকে? মনে মনে খুশির ছিটা পড়তে শুরু করলেও দুর্জয়কে দেখে ভূত দেখার মতন ভয় পায় বারিশা। এখানে কি করছে এখন? থাকলে তো শুভাকে অন্য কারো সাথে বিয়ে হতেই দিবে না। বারিশাকে দেখে শান্ত চোখ মুখ আবার শক্ত হল দুর্জয়ের। এই কিছুক্ষণের মাঝে দিশার সাথে আলাদাভাবে কথা বলেছে ও। শুভার রুম থেকে বারিশা সেহের আর শুভার মাঝে কি কথোপকথন হয়েছে সব শুনেছে দুর্জয়। শুনে নিজের প্রেয়সীর প্রতি ভালোবাসায় বুকটা যেমন ভরেছে তেমনি বারিশার ওপর রাগটা উঠেছে চরমে। এই মেয়ের প্রশ্রয় পেয়ে সেহের আজ যা ইচ্ছে তাই ব্যবহার করেছে শুভার সাথে। হাত পর্যন্ত তুলেছে ওর গায়ে। চিন্তাটা আবার মাথায় নাড়া দিতেই হাতের মুঠি শক্ত করে ফেলল দুর্জয়। শুধু বারিশা আজ একটা মেয়ে বলে ছাড়া পেয়ে গেল, ছেলে হলে মেরে তক্তা বানাতো ওর দুর্জয়। শফিউল সাহেব মিস্টার আর মিসেস নোমানকে বসতে বললেন। ওনার থমথমে মুখ দেখে নোমান সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে শফিউল ভাই? হঠাৎ এত জরুরি তলব? কোনো সমস্যা হয়েছে? শফিউল এর উত্তরে কি বলবেন জানেন না, তাই চুপ করে রাগান্বিত চোখে তাকালেন ছেলের দিকে। দুর্জয় সুযোগ বুঝে কথা শুরু করল, আঙ্কেল, আপনাদেরকে আমি আসতে বলেছিলাম। আসলে কিছু জরুরি কথা আছে আমার সবার সাথে। নোমান দুর্জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি কথা? বলো বাবা। দুর্জয় এবার বসল সরাসরি নোমান সাহেবের সামনে। বারিশার দিকে শীতল দৃষ্টি দিয়ে আবার ফিরল। আঙ্কেল, বারিশা আর আমার বাগদান অনেক আগেই ভেঙে গিয়েছে। আপনাদের সামনে আনুষ্ঠানিকভাবে বিষয়টা আসলে জানানো হয়নি আমাদের। আজ এটা নিয়ে কথা বলবো বলে আপনাদের আসতে বলেছি। বাগদান ভেঙে গিয়েছে এই অর্ধ বাক্য শুনেই মৃদু চিৎকার বের হল কয়েকজনের মুখ থেকে। শফিউল আজম আর নোমান সাহেব নড়ে উঠলেন নিজেদের আসনে। শফিউল ছেলেকে রেগে গিয়ে প্রশ্ন ছুড়লেন, কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? কিসের বাগদান ভেঙেছে তোমাদের? ফাজলামো করার জায়গা পাও না তাই না? বাবা চিৎকার করলেও ছেলে হিসেবে দুর্জয় শান্তই থাকল, এবং ও জানত সবার প্রতিক্রিয়া এরকমই হবে। তাই নিজে উত্তেজিত না সরাসরি বলল, আমি আগেই বলেছি আব্বু, আমি কোনো ফাজলামো করছি না। যা বলছি একদম সঠিক বলছি। আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে প্রায় ১.৫ মাস আগে, এবং সেটা আমি ভাঙ্গিনি, ভেঙেছে বারিশা। বারিশার নামটা নিতেই সবাই একযোগে ওর দিকে তাকাল। ভয়ার্ত মুখে একবার নিজের বাবা মাকে দেখে মাথা নিচু করে ফেলল বারিশা।
দুর্জয় কপাল টান টান করে বারিশাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার বারিশা? এখন কিছু বলছো না কেন তুমি? বলো সবাইকে, আমি কি কোনো কিছু ভুল বলছি? বারিশা মাথা একবার উঠিয়ে আবার নামিয়ে দিল। তবে যতটুকু সবাই ওকে দেখল তাতেই বোঝা গেল দুর্জয় মিথ্যা বলছে না। দুর্জয় জানত বারিশা কিছুই বলতে পারবে না, তাই ও নিজে থেকেই আবার কথা চালিয়ে গেল। আমি পুরো ঘটনাটা বলি। আমাদের এঙ্গেজমেন্ট আমাদের দুই পরিবারের মতামতে হয়েছিল। আমরা একে অপরকে কখনো পছন্দ করিনি ওভাবে, তবে তোমাদের কথার অমত করিনি। কিন্তু বারিশা বিদেশ যাওয়ার পর থেকেই আমি ওর মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম। আমার সাথে কথা বলতে বা সময় কাটাতে ও অনীহা প্রকাশ করত। এমনকি 3 মাস আগে যখন আমিও ব্যবসার কাজেই ওখানে গিয়েছিলাম, তখনও বারিশা আমার সাথে মাত্র একদিন দেখা করেছিল, তাও একটা ফরমাল ডিনারে। আমি তখনই বুঝেছিলাম ও হয়তো আমাদের সম্পর্কটা পছন্দ করছে না। দুর্জয় একটু থামল, দেখে নিল একবার সবাইকে, তারপর আবার কথা চালিয়ে গেল। এরপর আমি ওর সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। ততদিনে আমি দেশে ফিরে এসেছি। ফোনেই আলোচনায় বসলাম বারিশার সাথে। প্রথমে বিষয়টা লুকাতে চাইলেও পরে ও স্পষ্টই আমাকে বলে যে ওর আমার সাথে বিয়ের সম্পর্কটা পছন্দ হচ্ছে না। ও আমার সাথে কমফোর্টেবল না, তাই এই বাগদান ভেঙে দেওয়ার জন্য বলে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল দুর্জয়, যেহেতু আমার নিজের মাঝেও এই বিয়ে নিয়ে স্পেশাল কোনো অনুভূতি ছিল না, তাই বারিশার সিদ্ধান্তে আমি কোনো আপত্তি জানাইনি। তখনই নিজেদের মাঝের এই আনুষ্ঠানিক সম্পর্কটা আমরা ভেঙে দিয়েছিলাম। এইটুক বলে চুপ হল দুর্জয়। মিস্টার নোমান থম মেরে বসেছিলেন পুরো সময়টা। মেয়ে যে এই বিয়েতে বিশেষ একটা রাজি ছিল না সেটা তিনি জানতেন। তবে দুর্জয়ের মতন এত সুদর্শন ও প্রতিষ্ঠিত পাত্র তিনি হাতছাড়া করতে চাননি কোনোভাবেও। আর ওনার দৃঢ় বিশ্বাস ছিল, দুর্জয়ের সাথে কিছু সময় কাটালেই বারিশা বুঝবে ছেলেটা কত ভালো। কিন্তু মেয়ে যে এর মাঝে এইসব কাণ্ড করে ফেলেছে তা তো উনি জানেনই না। কি ভয়ঙ্কর অবস্থা! নুমান সাহেবের মনের কথা শফিউল মুখ ফুটে জিজ্ঞেস করলেন, 1.5 মাস আগের ঘটনা তোমরা এখনো আমাদের জানাওনি কেন? কোনো দিনের অপেক্ষায় ছিলা? হ্যাঁ, আমরা তো রাদিয়ার বিয়ের পরপরই তোমাদের বিয়ের আয়োজন শুরু করতে যাচ্ছিলাম। বাবার কণ্ঠে তেজ নিভে গিয়ে এখন যে অভিমান জন্মেছে সেটা বুঝে দুর্জয় নরম হল। আমরা শীঘ্রই বলতাম আব্বু। আমাদের এঙ্গেজমেন্ট ভাঙার সময় বারিশা দেশে ছিল না। প্ল্যান ছিল ও আসলেই একসাথে তোমাদের সবার সাথে ব্যাপারটা নিয়ে বসব। কিন্তু যতদিনে বারিশা এসে পৌঁছালো ততদিন রাদিয়ার বিয়ের আয়োজনে সবাই ব্যস্ত হয়ে পড়ল। তাই প্ল্যান পাল্টে চিন্তা করেছিলাম রাদিয়ার বিয়ের পরের দিনই সবার সাথে কথা বলবো এ নিয়ে। কিন্তু আজ মিসেস নোমানের কান ঝা ঝা করছিল এই সব শুনে। ওনার ব্যক্তিগতভাবে চৌধুরী পরিবার ভীষণ পছন্দের। এতগুলো সদস্য একসাথে থাকে তাও তাদের মাঝে কখনো মন মালিন্য দেখেননি। নিজের একলা বেড়ে ওঠা মেয়েটার জন্য এরকমই একটা পরিবার খুঁজছিলেন তিনি। কিন্তু মেয়ে দেখি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আর বসে থাকতে পারলেন না মিসেস নোমান। উঠে যেয়ে কেউ কিছু বোঝার আগেই বারিশার নত মুখে কষিয়ে একটা চড় মারলেন। বারিশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। চোখ দিয়ে বেরিয়ে অশ্রুধারা বেরিয়ে এলো ওর। তাতে মিসেস নোমানের মন একটুও গলল না। বাজখাই কণ্ঠে চিৎকার দিলেন তিনি, তোর এত বড় সাহস! এত বড় কাণ্ড ঘটিয়েছিস আমাদের কাউকে না জানিয়ে? বারিশা এবার কাঁদতে কাঁদতে মুখ খুলল, আম্মু, আই অ্যাম রিয়েলি সরি। আমি তখন এত কিছু বুঝি নাই।
না বুঝেই এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিলাম। কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে চাই। আমি দুর্জয়কেই বিয়ে করতে চাই আম্মু। আমি এই এঙ্গেজমেন্ট আর ভাঙতে চাই না। বলেই হাউমাউ করে কেঁদে নিজের মাকে জড়িয়ে ধরল বারিশা। ওর কথা সবাই শুনেছে এবং সবাই আবার চমকে গিয়েছে। টান টান উত্তেজনায় মুহূর্তেই ভরে গেল পুরো রুমটা। এখন কি হবে, কি হতে যাচ্ছে সেটাই দেখার অপেক্ষা সবার। মিসেস নোমান শান্তির নিঃশ্বাস ছাড়লেন। যাক, মেয়ের মাথায় বুদ্ধি জেগেছে। এখন বারিশার হয়ে তিনারা শফিউল সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিবেন, তাহলেই হয়ে যাবে। এমন তো না যে এঙ্গেজমেন্ট ভাঙ্গার খবর সমাজে ছড়িয়ে গিয়েছে। কিছুই তেমন হয়নি। সব এখনো ঠিক করা যাবে। মিসেস নোমান ঘুরে তাকালেন নিজের স্বামীর দিকে। নোমান সাহেবের চোখেও তিনি একই চিন্তার আবির্ভাব দেখলেন। নোমান তারপর ফিরলেন শফিউলের দিকে। বিনয়ী কণ্ঠে বললেন, শফিউল ভাই, আমার মেয়ের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ছোট মানুষ, বিদেশে একা একা ছিল, সব মিলিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু এখন তো আপনারা শুনলেনই যে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। আপনাদের সাথে এই কয়দিন মিলে মিশেই মনে হয় এই পরিবর্তনটা এসেছে ওর মাঝে। যাই হোক, এখনো কিছুই বিগড়ায়নি ভাই। ছোট মানুষ মনে করে আমার মেয়েটাকে ক্ষমা করে দিন। দুর্জয়ের আর বারিশার বিয়েটা চলুন দিয়ে ফেলি। শফিউল সাহেবের প্রেক্ষিতে কিছু বলতেই যাচ্ছিলেন, তবে তার মুখটা খোলার আগেই সোজাসুজি নিজের বক্তব্য রাখল দুর্জয়। সরি আঙ্কেল, এই বিয়েটা এখন আর সম্ভব না। আমি বারিশাকে বিয়ে করব না। নোমান সাহেব ভেতর ভেতর দুর্জয়ের ওপর খেপলেও বাইরে থেকে ওকে বোঝানোর জন্য হেসে ওর পাশে আসলেন। দুর্জয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা, আমি জানি তুমি বারিশার কাজে কষ্ট পেয়েছ। যাও, ওর হয়ে আমি সরি চাচ্ছি তোমার কাছে। রাগ ঝেড়ে ফেল দুর্জয়। বিয়েটা করে নাও বারিশাকে। দুর্জয় সাথে সাথেই জবাব দিল, আঙ্কেল, প্রথমত আমি মোটেও বারিশার ওপর কোনো রাগ করিনি এই সম্পর্ক ভাঙা নিয়ে। কারণ বারিশার সাথে আমার এমন কোনো অনুভূতির আদান প্রদান হয়নি সম্পর্ক ভাঙলে আমার কষ্ট লাগবে। আমি বারিশাকে বিয়ে করতে চাই না কারণ আমি শুভাকে ভালোবাসি। আমি শুভাকে বিয়ে করতে চাই। এতক্ষণ ধরে দুর্জয় আর বারিশার ঘটনার মাঝে সবাই প্রায় বলেই বসেছিল শুভার কথা। এখন আবার দুর্জয় কথাটা বলাতে সবার মনোযোগ এক হল। নোমান সাহেব কিছু বলবেন তার আগেই শফিউল সাহেবের দিকে ফিরে তাকায় দুর্জয়। আব্বু, শুভার সাথে আমার সম্পর্ক হয়েছে বারিশার সাথে এঙ্গেজমেন্ট ভাঙার পর। যদি কেউ এটা মনে করে থাকে যে শুভা তৃতীয় পক্ষ হয়ে এখানে ঢুকেছে, তাহলে আমি বলে দিচ্ছি বিষয়টা মোটেও এরকম না। যখন শুভার প্রতি আমার অনুভূতি জন্ম নিয়েছিল তার আগেই বারিশা আমার সাথে বাগদান ভেঙে দিয়েছিল। আমি এক সম্পর্কের মাঝে আরেক সম্পর্ককে আনিনি। বরং এখন যদি বারিশা আবার বিয়ে নিয়ে কথা উঠায়, তাহলে ও তৃতীয় পক্ষ হয়ে আমার আর শুভার মাঝে ঢুকছে, যেটা আমি কখনোই এলাও করব না। তাই আমি বিয়ে করলে একমাত্র শুভাকেই করব, আর কাউকে না। বলে চুপ হয়ে গেল দুর্জয়। আর ওর সাথে সাথে নিশ্চুপতা ছেয়ে গেল পুরো রুমটাতে। শফিউল বিশাল দ্বিধার মাঝে পড়ে গেলেন। ছেলে মেয়েরা ভালো গন্ডগোল পাকিয়ে ফেলেছে। এখন এটার নিস্তার কি সেটাই বুঝতে পারছেন না। একবার নোমান তো একবার ফারুকের দিকে তাকালেন তিনি। দুই পাত্রীর বাবাই হাজির এখানে। দুজনই গভীরভাবে বিচলিত। কেউ কিছু বলছে না। এদিকে দুর্জয়ও নিজের সিদ্ধান্তে অনড়।
বারিশা কেঁদেই, শুভা থম মেরে মাথা নিচু করে বসে আছে। কি করা যায়? সবার থেকে বড় হওয়ার কারণে এই নির্ণয়ের দায়িত্বটাও যে তার ওপর এসে পড়েছে শফিউল ভালোই বুঝলেন। তিনি একে একে সবাইকে দেখে ধীরে সুস্থে নিজের মুখ খুললেন। সবাই অনেক নিজের নিজের দিক থেকে যা বলার বলেছ এবং আমি শুনেছি। তবে এখনও একজন আছে যে এই বিষয়ে অদ্যপ্রান্তে জড়িত থাকার পরেও নিজের মুখ খোলেনি। আমি তার কথাও শুনতে চাই। শুভা, মামনি আমার দিকে তাকাও। শফিউলের কথা শেষ হতেই সবার দৃষ্টি আটকে গেল শুভার দিকে। শুভার দেহে অনেকক্ষণ পর যেন কেউ জান ঢেলে দিয়েছে। তাই নড়ে উঠল। ভয়ার্ত চাহনিতে তাকালো শফিউলের দিকে। শফিউল ওকে তাকাতে দেখে প্রশ্ন করলেন, তুমি কি দুর্জয়কে পছন্দ করো? পুরো ঘরে পিন পতন নীরবতা ছেয়ে গেল। সবাই অতি আগ্রহে মুখিয়ে রইল শুভার এক উত্তরের পানে। শফিউলকে একবার দেখে শুভা মুখ নামিয়ে নিলেও ও ভালোভাবেই বুঝতে পারছে যে সবাই তাকিয়ে আছে ওর দিকে। ভীষণ রকমের নার্ভাস হয়ে গেল ও। শফিউল আবার প্রশ্ন করলেন, আমি আমার উত্তর এখনো পেলাম না কিন্তু। তুমি কি পছন্দ করো দুর্জয়কে? দুর্জয় কপাল কুঁচকে তাকায় বসে থাকা শুভার দিকে। এমনিতেই ওর এই সাজসজ্জা চরম রাগ উঠিয়ে দিচ্ছে দুর্জয়ের বক্ষে, তার ওপর মেয়েটার এই নিশ্চুপতা সেই রাগে কেরোসিন ঢালার মতন কাজ করছে। কিছু বলে না কেন মেয়েটা? এতক্ষণ কিসের জন্য তাহলে লড়াই করল দুর্জয়? সব তো দেখি মেয়েটা ভেস্তে। পছন্দ করি। দুইটা শব্দ কানে পড়তেই দুর্জয়ের রাগ গলতে শুরু করল। বুকের একদম গভীর থেকে শান্তির প্রশ্বাস বের হল। শফিউল আবার প্রশ্ন করলেন, দুর্জয় যে তোমাকে বিয়ে করতে চাচ্ছে, এতে কি তোমার সম্মতি আছে? জি আছে। মুহূর্তেই রুমের পরিবেশ বদলে গেল। শফিউল উঠলেন নিজের আসন থেকে। এসে নোমানের সামনে দাঁড়ালেন। কাঁধে হাত রেখে বিনয়ের সুরে বললেন, ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে নোমান ভাই। নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝে। দুর্জয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। ওর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার উপায় নেই। ও যাকে নিজের জীবনসঙ্গী বানাতে চায় সেও এই সম্পর্কে রাজি। তাহলে আমাদের আর কি করার আছে বলুন? বারিশা মামুনিকে আমাদের খুব ভালো লেগেছে। ও অনেক ভালো একটা মেয়ে। দোয়া করি ওর জীবনে একটা সুপাত্র আসুক, যে ওকে অনেক সুখী করবে। তবে দুর্জয়ের সাথে বারিশার বিয়েটা প্রস্তাবটা আমার ভেঙে দিতে হচ্ছে। এর জন্য পুরো চৌধুরী পরিবারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। শফিউল কথা শেষ করতেই হাউমাউ করে আবার কান্নায় ভেঙে পড়ল বারিশা। মিসেস নোমান একাওকে সামলাতে পারছিলেন না দেখে ফারিয়া চলে গেলেন ওদের কাছে। শুভা আর দুর্জয়ের ওপর ভীষণ ক্ষুব্ধ তিনি। এখন এই ফাজিল দুটার জন্য তার আর তার বান্ধবীর বন্ধুত্বে ভাটা পড়বে। বারিশা যতই কাঁদুক না কেন, বিয়ে যে ভেঙে গিয়েছে এটা বুঝতে ওর বাকি রইল না। মিস্টার আর মিসেস নোমান বিনা বাক্যেই মেয়েকে নিয়ে তখনই হনহনিয়ে বের হয়ে গিয়েছেন। ওনাদের চলে যাওয়ার পর রুমের পরিবেশটা একটু হালকা হল। শফিউল ইতিমধ্যেই নিজের স্ত্রীকে কাছে ডেকেছেন পরামর্শের জন্য। এখন কি করব বলো তো? এত কিছুর মাঝে নাহারের মনে এক অবাধ খুশি একটু একটু করে উকি দিচ্ছিল, যা এখন তিনি স্বামীর সামনে ব্যক্ত করলেন। তুমি তো জানোই আমার সেই কবে থেকে ইচ্ছা, শুভাকে আমার দুর্জয়ের বউ করে নিয়ে আসি। তুমি তো ওদের বয়সের পার্থক্যর জন্য রাজি হওনি। এখন সেই সুযোগ আমি আর হাত ছাড়া করতে চাই না। তুমি কথা বলো ফারুক ভাইয়ের। শুভার হাত আমাদের দুর্জয়ের জন্য চাও। শফিউল স্ত্রী খুশি দেখার পরেও চিন্তিত হলেন।
যদি ফারুক না মানে, দুর্জয়কে যদি না গ্রহণ করে নিজের মেয়ের জন্য? নাহার বিরক্ত হন স্বামীর ওপর। আহা, আগে কথা বলে দেখি না। আর মানবে না কেন? আমার দুর্জয়ের মতন হীরার টুকরা আর দুইটা আছে নাকি? মানবেন উনি। আর তুমি না মানাতে পারলে আমি তো আছি। তবে নাহার পর্যন্ত আর যেতে হলো না। ফারুক এই পুরোটা সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বিচক্ষণতার সাথে সব লক্ষ্য করেছেন। দুর্জয়ের দৃঢ়তা তাকে সত্যি বলতে মুগ্ধ করেছে। বুঝতে সময় লাগেনি ওনার যে দুর্জয় আসলেই তার মেয়েকে প্রচুর ভালোবাসে। আগলে তো রাখত সেই ছোট থেকেই, এখন সেটার সাথে যুক্ত হয়েছে সম্মান আর ভালোবাসা। তার ওপর যখন শুভা নিজেও এই বিয়েতে পূর্ণ সম্মতি জানালো, ফারুকের আর কিছুই বলার থাকল না। তাই শফিউল যখন তার কাছে শুভার হাত চাইতে আসলেন, তখন নির্দ্বিধায় উনি হ্যাঁ বলে দিলেন এই প্রস্তাবে। সাথে সাথেই এতক্ষণের গুমোট পরিবেশটা খুশির হাওয়ায় দুলতে লাগল। রাদিয়া আর দিশা ছুটে গেল শুভার কাছে। দুইজন দুদিক থেকে জড়িয়ে ধরল ক্রোদনরত শুভাকে। দুর্জয়কে ওদিকে জড়িয়ে ধরেছে রেদওয়ান। দুর্জয় মুখ চওড়া করে হাসল, যা সচরাচর কেউ দেখতে পায় না একমাত্র শুভা ছাড়া। নাহার আর রুবি নিজেদের মাঝেই খুশিতে মেতে উঠলেন। শুধু ফারিয়া একপাশে মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শফিউল এবার সবাইকে থামিয়ে ফারুককে বললেন, ফারুক, যেহেতু আমরা সবাই রাজি তাই চলো বিয়ের তারিখটা পাকাপাকি করে ফেলি, কি বলো? ফারুক সাহেব কিছু বলতে যাবেন তার আগেই দুর্জয়ের আওয়াজে আবার সবাইকে চুপ হয়ে যেতে হল। আব্বু, আমি অন্য কোনো তারিখের জন্য অপেক্ষা করতে চাই না। আমি শুভাকে আজকে, এই মুহূর্তে বিয়ে করতে চাই। আমি আজকে, এই মুহূর্তে শুভাকে বিয়ে করতে চাই। একদিনে, বলতে গেলে এক বেলায়, এই চৌধুরী নিবাসে পরপর অনেকগুলো বিদ্যুৎ চমকাল। তবে এত সবগুলো সামলাতে পারলেও এই শেষ বজ্রপাতটা সামলানো গেল না। এবার শফিউল আজম সমস্বরে চেঁচিয়ে উঠলেন, পাগল হয়ে গেলা নাকি দুর্জয়? এখন বিয়ে মানে? এটা কোনো কথা নাকি? দুর্জয়ের চেহারায় বাবার রাগের কোনো প্রতিক্রিয়া ঘটল না। সে আগের মতন স্বাভাবিক থেকেই বলল, পাগল হইনি আব্বু, একদম সজ্ঞানে বলছি। যদি শুভার আপত্তি না থাকে তাহলে আমি ওকে এখনই বিয়ে করতে চাই। এই এক বাক্যে পেন্ডুলামের মতন সবার দৃষ্টি আটকায় শুভার দিকে, যে নিজেই পরিস্থিতির আকস্মিকতায় হতভম্ব হয়ে আছে। ওকে আরও এক ধাপ লজ্জার সাগরে ডুবাতে দুর্জয় সরাসরি ওকেই প্রশ্ন করে বসে, তোকে আমি এখনই বিয়ে করতে চাই শুভা, রাজি আছিস? এত এত গুরুজনদের মাঝে এই কি নির্লজ্জ প্রশ্ন ছুড়ে দিল মানুষটা? শুভা কুণ্ঠায় নুয়ে পড়ে লাজুকলতার ন্যায় মনের ভেতর হাজারো ডামাডোল বাজিয়ে উত্তরটা সেজে বসে আছে। হ্যাঁ, ও পুরো রাজি এখনই দুর্জয়ের হয়ে যেতে, এই মুহূর্তে দুর্জয়ের অর্ধাঙ্গিনী হয়ে যেতে। কিন্তু এই কথাটা মুখে আনবে কিভাবে? লজ্জা লাগবে না? শুভা চোখ জোড়া ওঠায়, নিজের দৃষ্টি স্থাপন করে দুর্জয়ের দিকে। এক অজানা অনুভূতি, অচেনার সাহস যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ওকে। দিন, দুনিয়া, মানুষ, পরিস্থিতি ভুলে যায় শুভা ওই দুই গভীর চোখের মায়াবী চাহনির জোরে। একবার ঢোক গিলে নিজের দৃষ্টি নত করে, আমি রাজি। ব্যাস, আর কোনো কথা থাকে? মিয়া বিবি দুজনই এখনই বিয়ে করতে রাজি। তাহলে তো আর কিছু বলারই থাকে না। তবু শফিউল সাহেব আরও একবার দ্বিমত পোষণ করতে চাইলেন, তোমাদের সম্পর্ক তো মেনেই নিলাম, তাহলে কেন এই তাড়াহুড়ো করছো দুর্জয়? দুর্জয় এই প্রেক্ষিতে কোনো উত্তর দেয় না, তবে ওর অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও নিজের সিদ্ধান্তে অনড়।
বাপ ছেলের এই নির্বাক দ্বন্দ্ব যে সহজে ঘুচবার নয় সেটা নাহার তখনই বুঝে ফেললেন। তাই এক কদম আগালেন তিনি স্বামীর দিকে। সবাইকে উদ্দেশ্য করেই স্বামীকে বললেন, দেখ, ছেলে মেয়ে দুজনই রাজি। বিয়ে তো এদেরই হবে, সেটা আজ হোক কি কাল। কিন্তু দুইজন যখন এখনই একে অপরের নামে কবুল বলে ফেলতে চাচ্ছে তাহলে সেটাতে ক্ষতি কোথায়? উভয় পক্ষের অভিভাবকরাও উপস্থিত আছে এখানে। এখন কাজী ডেকে আমরা ঘরোয়াভাবে ওদের আকদ করিয়ে দেই। রাদিয়ার বিয়ের পর না হয় বড় পরিসরে অনুষ্ঠান করে শুভাকে তুলে নিয়ে আসব। কি বলো? নাহারের এই প্রস্তাব বাড়ির সবার পছন্দ হল। শফিউল আজম মুখ ভার করে স্ত্রীর কথায় সম্মতি জানালেন। ফারুককে জিজ্ঞেস করলে তিনিও না করলেন না। তবে বড়রা একটা শর্ত রেখে দিলেন দুর্জয়ের সামনে। আর তা হল, এখন কাবিনটা হয়ে গেলেও শুভাকে আনুষ্ঠানিকভাবে তুলে না নেওয়া পর্যন্ত ওরা দুজন বৈবাহিক জীবনে পদার্পণ করতে পারবে না। এক্ষেত্রে রাদিয়ার বিয়ের পরপরই শুভা নিজের বাবার বাড়ি চলে যাবে। তার এক সপ্তাহ পরে বিয়ের সব ধরনের আচার্য শেষ করে শুভাকে তুলে নিয়ে আসা হবে। এতক্ষণ ওর সব কথা সবাই মেনে নেওয়াতে দুর্জয় এই শর্ত অপছন্দ করলেও আর দ্বিমত পোষণ করল না। মেনে নিল বড়দের কথা। আজ সন্ধ্যার সময়ই কাবিন পড়ানো হবে এই মতামত পাওয়ার সাথে সাথেই ছোটদের মাঝে হুল্লোড় পড়ে গেল। ঘরোয়াভাবে আকদ করলেও আয়োজন তো করতে হবে। সেটার পেছনেই লেগে পড়ল সবাই। কাজী ডাকা, আকদের জন্য জায়গা সাজানো, ফুল কেনা, খোরমা কেনা, আরও কত কিছু। বিয়ে বাড়ির মাঝেই আরেকটা ছোট্ট বিয়ের আয়োজন ভেবে মজায় মেতে উঠল সবাই। তবে খুশির আমেজ সবার ঠোঁটে থাকলেও সেহের বিষণ্ণ মুখ নিয়ে হলো রুমের এক কোনায় দাঁড়িয়ে থাকল। অনুশোচনায় নিমজ্জিত ও ভেতর ভেতর জলে পুড়ে যাচ্ছে। অনবরত অশ্রুধারা বইতে লাগল চোখ দিয়ে। কি অবিচারটাই না করে ফেলছিল বোনের সাথে। সেহের চমকে পেছনে ফেরে সেহের। দুর্জয়কে সামনে দেখে লজ্জায় আর বিব্রতবোধে মাথা ঝুঁকে যায় ওর। কেনই বা যাবে না, শুভার সাথে সাথে দুর্জয়েরও অপরাধী ও। হয়তো মুখে বলেনি, তবে মনে মনে তো দুর্জয় নামকে এই ভালো মনের মানুষটাকেও গালমন্দ করেছে ও ভীষণ। দুর্জয় সেহেরের সামনে এসে দাঁড়াল। ওর নত মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, কি ব্যাপার? ছোট বোনের বিয়ে আর কিছুক্ষণের মধ্যে সবাই ওকে নিয়ে হৈহুল্লোড় করছে, অথচ তুমি এখানে মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? এই বিয়েতে কি তুমি খুশি নও? ভাসুরের কথার ইঙ্গিত কোনো দিকে এগোচ্ছে সেটা বুঝতে পেরে চাপা কান্নায় ভেঙে পড়ল সেহের। ফোফাতে ফোফাতে বলল, আই অ্যাম রিয়েলি সরি ভাইয়া। আমি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আপনাকে আর শুভাকে বুঝতে পারিনি, বুঝতে চেষ্টাও করিনি। না বুঝে আমার ছোট্ট বোনটার ওপর কত অত্যাচার করলাম। ও অনেকবার আমাকে সত্যটা বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি। ওকে স্বার্থপর আখ্যায়িত করলাম কতবার, অথচ আসল স্বার্থপর তো আমি ছিলাম। শ্বশুরবাড়িতে নিজের সম্মান বাঁচানোর চিন্তা এতটা মাথায় ভর করেছিল যে নিজের হাতে বড় করা বোনটাকে অবিশ্বাস করে ফেললাম। বারিশা আপু যা বলল তাই শুনলাম। আপনি ঠিক সময়ে না আসলে কত বড় সর্বনাশ হতে যাচ্ছিল সেটা চিন্তা করলেই আমার এখনো গা কাটা দিয়ে উঠছে। আমি আমার বোনের জীবন নষ্ট করতে যাচ্ছিলাম, তাও আবার নিজ হাতে। এইটুকু বলতেই কান্নার বেগ বেড়ে গেল সেহেরের। অনুশোচনা ভর কণ্ঠে দুর্জয়ের দিকে মুখ তুলে বলল, ও এখন আমি কোনো মুখে শুভর সামনে যাব ভাইয়া? ওর চোখে চোখ মেলানোর মতন সাহস তো আমি হারিয়ে ফেলেছি। নিজেকে বোন বলতেও লজ্জা হচ্ছে আমার।
দুর্জয় সেহেরের চেহারা দেখে নরম স্বরে ধীর গতিতে বলল, নিজেকে এভাবে কষ্ট দিও না সেহের। এটা ঠিক, তোমার প্রথমেই সব কথা ভালো করে জানা উচিত ছিল। বাইরের কারো কথা আগে ভাগেই বিশ্বাস করা উচিত হয়নি। শুভা তোমার আপন বোন, ও কিরকম সেটা বোঝা উচিত ছিল। তবে আমিও জানি তুমি যা করছিলে, শুভার ভালো চিন্তা করেই করছিলে। নিজের বোনকে দুর্নাম থেকে বাঁচানোর জন্য করছিলে। এবং এইটা যদি আমি ওখানে না থেকেও বুঝতে পারি, তাহলে শুভা তো তোমার প্রতিটা অনুভূতি সরাসরি দেখেছে, ও নিজেও বুঝেছে। আর আমার শুভা কেরকম এটা আমি জানি। ও কারোর প্রতি রাগ আর ক্ষোভ জমিয়ে রাখতে পারে না। তাই নিশ্চিন্তে ওর কাছে যাও। ওর খুশিতে নিজেকে সামিল করো। আর একটা জিনিস প্লিজ, ওর এই শাড়ি আর সাজটা দ্রুত চেঞ্জ করে দাও তো। আমার একান্ত রমণী অন্য পুরুষের জন্য সেজে বসেছিল ভাবতেই রাগে মাথার রগ ছিঁড়ে যাচ্ছে আমার। তাড়াতাড়ি নিয়ে যাও ওকে। বিদ্রূপের স্বরে বলা দুর্জয়ের শেষের কথাগুলো শুনে কান্নার মাঝেও ফিক করে হেসে ফেলল সেহের। তার সাথে মুগ্ধ হল দুর্জয়ের ওর বোনের প্রতি অনুভূতির এমন জোয়ার দেখে। যেই মানুষটাকে সদা গম্ভীর আর অল্পভাষী দেখে এসেছে, সে আজ দুপুর থেকে তার কথায় আর শুভার প্রতি ভালোবাসা ব্যক্ত করার মাধ্যমে বারবার সেহেরকে অবাকের চূড়ান্তে নিয়ে গিয়েছে। শুভা আসলেই ভাগ্যবতী। নিজের জন্য সবচাইতে উন্নত জীবনসঙ্গী পছন্দ করেছে ও। সেহের মনে মনে গর্বিত বোধ করে বোনের প্রতি। এই মুহূর্তে হলরুমের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে শুভা। বাড়ির মেয়েরা ওকে ঘিরে রেখেছে, হাসছে, মজা করছে ওকে নিয়ে। এর মাঝে নাহারও এসে শুভাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছেন। ওনার চোখে মুখে খুশির ঝলক দেখে শুভা বুঝতে পারল আসলেই উনি চাচ্ছিলেন শুভাকে নিজের ছেলের বউ করতে। বারিশার সময় এই খুশির ঝলক ও দেখায়নি কখনো এই সুন্দর নারীটির চেহারায়। তবে এই হই হুল্লোড়ের মাঝে আসল ঘটনা হল এই যে, শুভার মুখ থেকে হাসি মুছে বসে আছে। না, ওর কোনো বিষণ্ণতা নেই, থাকারও কারণ নেই। নিজের ভালোবাসাকে পেতে যাচ্ছে ও অবশেষে। তবে ও ভীষণ ভাবে চমকে বসে আছে। সারা দিনের একটা ভিন্ন ভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে এখনো সব অনুভূতি ভেতরে গুবলেট পাকিয়ে গেছে ওর। তবে চক্রাকারে কিভাবে যেন আবার সব মিলেও গেল। আজ সকালে ওর আর দুর্জয়ের বিয়ে করার কথা ছিল। এখন সন্ধ্যায় আসলেই ওদের বিয়ে হচ্ছে। তবে মাঝখানে বয়ে গেল বিশাল কিছু ঝড় যা ওদের এক হওয়ার ভাবনাটাকে অবাস্তবতার তীরে এনে আবার বাস্তবতার ভেলায় ভাসিয়ে নিয়ে চলল। একদিনে এত উপলব্ধি শুভাকে আসলেই ভেতর থেকে ক্লান্ত করে ফেলেছে। তাই তো নিজের বুকের ভেতরের খুশির জোয়ারটা ঠিকঠাক প্রকাশ করতে পারছে না ও। লজ্জায় লাল হয়ে গাল দুটো গরম করে বসে আছে ব্যাস। হঠাৎ নিজের কাঁধে অতি পরিচিত স্পর্শ পেয়ে শুভা পাশে তাকাল। সেহেরের কান্নারত মুখশ্রী দেখে সকালের সব ঘটনা আয়নার মতন স্বচ্ছ হয়ে সামনে আসল ওর। সেহের কাছে এসে একেবারে জড়িয়ে ধরল বোনকে। হাউমাউ করে কেঁদে বলল, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলতে যাচ্ছিলাম শুভ। আমি খুবই খারাপ একটা বোন। আমাকে তুই শাস্তি দে। তোকে বিশ্বাস না করে বাইরের মানুষকে বিশ্বাস করেছি। সেই প্ররোচনায় এসে তোকে অত্যাচারও করেছি। আমি শাস্তি পাওয়ার যোগ্য। তুই আমাকে যা শাস্তি দিবি আমি মেনে নিব। বোনের কথায় চোখ দিয়ে টুপ টুপ করে পানি ফেলল শুভা। তবে ঠোঁটে মিষ্টি হাসি রেখে জড়িয়ে ধরল দুই হাতে। সেহের একটু কান্না কমানোর পর ওকে সামনে এনে দাঁড় করিয়ে ওর দুই চোখের পানি নিজ হাতে মুছে দিয়ে আদুরে সুরে বলল, আম্মু চলে যাওয়ার পর থেকে তোমাকেই আমার মায়ের মতন দেখেছি আমি। তোমার পুরো অধিকার আছে আমাকে বকা দেওয়ার, মার দেওয়ার। যা হয়েছে সেটা ভুলে যাও আপু।
সেখানে তোমার দোষ ছিলই না। তুমি তো বাড়ির বড় মেয়ে আর আমার অভিভাবক হিসেবে আমাদের সম্মান রক্ষার্থে এসব করেছ। আমি এতে কিছুই মনে করিনি। শাস্তির কথা তো প্রশ্নতেই আসে না। আবার সেহের কেঁদে বুকে জড়িয়ে নিল শুভাকে, তবে এইটা কান্না খুশির ছিল। কিছু মুহূর্ত আগে দুর্জয়ের বলা কথাটা কানে বাজল। আমার শুভা কেরকম এটা আমি জানি। ও কারোর প্রতি রাগ আর ক্ষোভ জমিয়ে রাখতে পারে না। হাসিতে উজ্জ্বল হল সেহেরে মুখ। দুর্জয় কত ভালো বুঝে শুভাকে। এতটাই ভালো যতটা আপন বোন হয়ে সেহের নিজেও বুঝেনি। ও তখন শুভার কানে কানে উচ্ছ্বাসের সাথে ফিসফিসিয়ে বলল, আমি তোর আর ভাইয়ার জন্য খুবই খুশি। ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে। বলতো কি এমন জাদু করলি আমার ভাসুরের ওপর যে এভাবে তোর পিছে লাট্টু হল? শুভা লজ্জায় আপেলের মতন লাল হয়ে গেল। চোখ তুলে সামনে তাকাতেই চোখ আটকে গেল অতি সুদর্শন সেই মুখ পানে, যেটা দেখলেই শুভার হৃদস্পন্দন ব্যাহত হয়। দুর্জয় ঠিক এদিকেই তাকিয়ে আছে। হয়তো আগে থেকেই তাকানো ছিল, শুভা এখন দেখছে। মিষ্টি একটা হাসি দিয়ে শুভা একবার লজ্জা ভরা চোখ নামিয়ে ফের ওঠাল। মানুষটাকে যতই দেখুক তাও তৃষ্ণা কোনোভাবেই মেটে না ওর। আবার দেখার তাড়না জাগে। নিজের জন্য ওই নয়ন জোড়ায় সুখ দেখতে পায় যে। তবে এই মুহূর্তে শুভা একটু হকচকাল। দুর্জয়ের চোখে কেন যেন অন্য কিছু খুঁজে পেল ও। রাগ নাকি অভিমান? কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষটা। শুভার হঠাৎ বুকটা ছাত করে উঠল। দুর্জয় কি ওর ওপর কোনো কারণে নাখোশ হয়ে আছে? এরই মাঝে সেহের বোনকে ছেড়ে দিয়ে সামনে দাঁড়ালে শুভার চেহারায় আতঙ্ক দেখে ওর দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাল। দুর্জয়কে ওদের দিকে চেয়ে থাকতে দেখে একটু আগের কথা ঝট করে মাথায় দাগ কাটল। জিভ কেটে শুভার হাত ধরে টেনে বলে, এই দেখ, আসল কাজ করতে ভুলেই গিয়েছি। জলদি এখান থেকে চল শুভ, নয়তো ভাইয়ার হাত থেকে আমরা দুইজনের কেউই রেহাই পাব না। শুভা বিভ্রান্ত দৃষ্টিতে চায় বোনের দিকে। কেন? কি হয়েছে আপু? ভাইয়া তোর এই গেট আপ দেখে অনেক রেগে আছে। ছেলে পক্ষের সামনে এভাবে সেজে বসেছিলি তুই, সেটাই উনি সহ্য করতে পারেননি। এক্সট্রিম পর্যায়ে জেলাস হলে যা হয় আর কি। আমাকে বলে দিয়েছেন আমি যাতে জলদি তোর এই সাজসজ্জা উঠিয়ে দেই। এখন তাড়াতাড়ি চল বোন আমার, গল্প পড়ে করবনি। শুভা হতভম্ব হয়ে গেল এটা শুনে। ও, তাহলে এই কারণে মহাশয় রাগ দেখিয়ে যাচ্ছেন তখন থেকে। পর মুহূর্তেই আবার মনে মনে হেসে ফেলল ও। লোকটা ওকে নিয়ে একটু বেশিই পাগলামি করে। রুমে এসে সেহের শুভার শাড়ি বদলে দিতে সাহায্য করল। আপাতত একটা সালোয়ার কামিজ পরে একদম ফ্রেশ হয়ে খাটে এসে বসল শুভা। অমনি হুড়মুড়িয়ে রুমে ঢুকল রাদিয়া, দিশা আর নুরাত। এসেই একেবারে ঘিরে ফেলল শুভাকে। সেহেরও শাড়ি ভাঁজ করে ইতিমধ্যে যুক্ত হয়েছে ননদদের সাথে। খাটে শুভাকে মাঝখানে বসিয়ে চারদিকে পাহারাদারদের মতন বসল ওরা। শুভা একদিকে লজ্জায় তো আরেকদিকে অপ্রস্তুতায় একদম নেতিয়ে গেল। তবে ওর প্রতি কারোর দয়া হল না। রাদিয়া সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, সো হবু বড় ভাবি যান, তাড়াতাড়ি বলুন তো দেখি কিভাবে কি হল। আমাদের বড় ভাইয়ার মতন গম্ভীর ধাঁচের মানুষ এরকম প্রেমে পড়ল কিভাবে? হ্যাঁ। কান গরম হয়ে উঠল শুভার। কুণ্ঠায় ঠোঁটের হাসিটাও লুকিয়ে যাবার জোগাড়। নুরাত ছাড়া এখানে সবাই ওর বড়। এদেরকে এই সব প্রেম ভালোবাসার কথা বলাটা কি লজ্জার বিষয় না? তবে ওর এই সব চিন্তা ধোপেই টিকল না।
এবার দিশা জেকে ধরল শুভাকে। জানিস শুভা, ভাইয়াকে সকালে যখন ফোন দিয়ে সব জানালাম, ভাইয়া খুব দৃঢ় আওয়াজে আমাকে বললেন, আমার আর শুভার মাঝে একটা সম্পর্ক আছে। শুভাকে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করতে পারবে না। সেটা আমি হতেই দেব না। ভাইয়ার কণ্ঠে আমার এটা শোনার সাথে সাথে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমার সিরিয়াস লেভেলের ভাই যে এই পরিমাণে রোমান্টিক, আমি নিজের কান দিয়ে না শুনলে আর নিজের চোখ দিয়ে আজকের ঘটনাগুলো না দেখলে জীবনেও বিশ্বাস করতাম না। এই শুভা, প্লিজ আপু, দোহাই লাগে তোর, বল না কিভাবে কি হলো। ভাইয়া তোকে কবে বলছে যে সে তোকে পছন্দ করে? তুই হ্যাঁ বললি কবে? কিভাবে? ডিটেইলস বল। শুভার কান ঝা ঝা করছে তখন। ভেতর ভেতর নিজের প্রেমিক পুরুষকে নিয়ে অহমিকায় ডুবে থাকলেও মুখে সেটা প্রকাশ করার সাহস হল না। অসহায় চোখে নিজের বোনের দিকে তাকাল। ওকে বাঁচানোর আকুতি জানাল। তবে সেহেরও শুভাকে কোনো সাহায্যই করল না, বরং দুষ্টুমির হাসি ঠোঁটে এঁটে বলল, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই বড় ভাবি। আমি এখানে আর কিছুই করতে পারব না। এখন তো আপনি আমার বড় যা হতে যাচ্ছেন। সম্পর্কের দিক দিয়ে এখন আপনি আমাদের সবার বড়। তাই ছোটদের আবদার তো রাখতেই হবে। আমারও যে জানার শখ জাগছে যে আমার ভাসুর কিভাবে আপনাকে প্রেমের বাঁধনে বাঁধল। সেহেরের কথায় বাকিরা খিলখিল করে হেসে ফেলল। তার সাথে শুভার ওপর আরও জোরদার চাপ দিল সব বলার জন্য। বেচারি শুভা পড়ল মহা ঝামেলায়। অগত্যা নিজের লজ্জাকে কিছুটা আড়াল করে যতটুকু বলা যায় ততটুকুর মাঝেই ওর আর দুর্জয়ের এক হওয়ার গল্প জানাল। সবটুকু শুনে মুখ হা হয়ে গেল সেহের দিশাদের। ভাইয়া এই লেভেলের রোমান্টিক শুভা? সত্যি তুই আমাদের দুর্জয় ভাইয়ার কথা বলছিস তো? শুভা রাদিয়ার প্রশ্নে সম্মতিতে মাথা নাড়ে। মনে মনে ভাবে এগুলো শুনেই এদের বিশ্বাস হচ্ছে না, যদি বান্দরবন ক্যান্টনমেন্টের সেই রাতে দুর্জয়ের ওর কাছে ঘনিষ্ঠভাবে আসার বিবরণ শুনত তাহলে কি বলতো এরা? সেটা চিন্তা করলে আজও শুভার সর্বাঙ্গে শিহরণ জাগে, যেন অনুভব করতে পারে সেই মুহূর্তের প্রতিটা ছন্দ। আরও টুকটাক কিছু গল্পের মধ্যেই শুভার রুমে নাহার, রুবি আর ফারিয়াকে নিয়ে ঢুকলেন। রুবি বড় ভাবির সাথে নিজ উচ্ছ্বাসে আসলেও ফারিয়া এসেছেন একরকম জোর করেই, নিজের মতের বিরুদ্ধে। ওনার যদি হাতে থাকত তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতেন তিনি। এই ঢঙের বিয়েতে উপস্থিত থাকার কোনো শখই নেই তার। নাহারকে দেখে সবাই উঠে দাঁড়াল। উনি সোজা শুভার সামনে আসলেন। নিজের হবু বউকে আবার জড়িয়ে ধরে আদর করলেন। তারপর হাতের ওপর রাখা হালকা গোলাপির ওপর রূপলি কাজের বেনারসি শাড়িটা বাড়িয়ে দিলেন ওর দিকে। এই শাড়িটা আমার দুর্জয়ের খুব পছন্দের একটা শাড়ি। আমি একবার পরেছিলাম, তখন ও কলেজে ছিল। আমাকে দেখে দৌড়ে কাছে এসে বলেছিল, আম্মু তোমাকে একদম রানীদের মতন লাগছে। তোমার যত শাড়ি আছে তার মাঝে এটা সবচাইতে সুন্দর। সেই দিন ওর কথা শোনার পর আমি এই শাড়িটা আর পরিনি। খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যাতে ওর বউকে দিতে পারি। আজ এভাবে সুযোগটা আসবে কল্পনাও করিনি আমি। আমার খুব ইচ্ছে হচ্ছে যে তুই এই শাড়িটা পরে আমার দুর্জয়ের নামে কবুল বলিস। তুই কি আমার ইচ্ছেটা পূরণ করবি মা? পরবি এই শাড়িটা? নাহারের কথাগুলো শুভার পুরো শরীরে উষ্ণতা ছড়িয়ে দিল। একটুও দেরি না করে মাথা ওপর নিচ ঝাঁকিয়ে নিজের পূর্ণ সম্মতি জানাল। অত্যন্ত খুশি হয়ে নাহার শুভার কপালে টুপ করে একটা চুমু এঁকে দিলেন। এরপর শাড়িটা সেহেরের হাতে দিয়ে বললেন শুভাকে জলদি তৈরি করে দিতে।
বাকি সবাইকে নিয়ে নাহার বের হয়ে গেলে সেহের শুভাকে রেডি করার জন্য সরঞ্জাম গোছাতে লাগল। মাগরিবের আজানের মধুর ধ্বনি কিছু মুহূর্ত আগেই গগনে ছড়িয়ে পড়েছে। ঘড়িতে মাত্র 5:30 বাজলেও সন্ধে নেমে এসেছে ধরণীতে। জামাতে নামাজ শেষ করেই দুর্জয় আর শুভার কাবিনের কার্যক্রম শুরু হবে। কাজী সাহেব নিজের আগমনের সেরকমই একটা সময় দিয়েছেন। এদিকে বাইরে আধার নামতেই চকমক করে জ্বলে উঠল চৌধুরী নিবাস। মরিচা বাতির সুসজ্জিত আলোয় সেজে উঠল বাড়িটির প্রতিটি আস্তরণ। রাদিয়ার বিয়ে উপলক্ষে এই ডেকোরেশন হওয়ার কথা ছিল আরও 2 দিন পর থেকে, কিন্তু রবিউল দুপুরেই লাইটের লোকদের ফোন দিয়ে আজ সন্ধ্যা থেকে সব সাজিয়ে দিতে বললেন। ঘরের বড় ছেলের বিয়ে বলে কথা, ঘরোয়াভাবে শুধু কাবিন হলেও সেটা ধুমধাম করেই হবে। শফিউল, রবিউল আর আমিরুল এই 3 ভাইয়ের কাছে বাড়ির সবগুলো বাচ্চাই তাদের নিজের মনে হয়। কারো জন্য তারা ভেদাভেদ করেননি আজ পর্যন্ত। তাসলে আজকে তো সেটার প্রশ্নই আসে না। রাদিয়ার বিয়ে যেভাবে হওয়ার প্ল্যানে আছে সেটা হবেই, কিন্তু তাই বলে দুর্জয়ের কাবিন ছোট করে হবে এটা কেউ মানতে নারাজ। ইতিমধ্যে হলরুমের একটা অংশ ফুল দিয়ে সাজিয়ে সেখানে একটা ছোট স্টেজের মতন বানানো হয়ে গিয়েছে। এই দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকে পালন করেছেন আমিরুল। এদিকে শুভার চাচা আর ফুফুদের জানালেন ফারুক সবকিছু। তাদের কাবিনে ডাকলেন আসার জন্য। তবে এই সন্ধ্যার দিকে পটিয়া থেকে শুধু চাচা ছাড়া আর কেউ আসতে পারলেন না। বিকেল 6টা পার হতেই রেদওয়ান কাজী নিয়ে উপস্থিত হয়। কম করে বলতে বলতেও প্রায় 100 জনের ওপরে মানুষ চলে এসেছে বাসায়। আত্মীয়স্বজন বাদে দুর্জয় আর শুভার বন্ধুবান্ধবেরও তো কমতি নেই। তাদেরকে জানানোর সাথে সাথে উড়ে উড়ে চলে এসেছে সবাই। এই রকম সিনেম্যাটিক বিয়ে মিস করা যায়? জীবনেও না। দুর্জয় নিজের রুমে যেয়ে অফিসের কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আলমারি থেকে বের করে একটা সাদার মধ্যে কাজ করা পাঞ্জাবি পরে নিল। নিজেকে যথাযথ পরিপাটিভাবে তৈরি করল সে। ইতিমধ্যে রুমে বন্ধু নামক বাদরের দল হানা দিয়েছে। ওদের একজনের কথার তোপে নিজেকে সামলে রাখা মুশকিল হল দুর্জয়ের। রিহান সবার উদ্দেশ্যেই বলে উঠল, শুনলাম মামা, আঙ্কেল নাকি আজকে তোর বিয়ে দেওয়াতে রাজি হয়েছেন এই শর্তে যে শুভা ভাবিকে তুলে না আনা পর্যন্ত তোরা একসাথে থাকতে পারবি না। দুর্জয় ব্যস্ত হাতে পারফিউম লাগাতে লাগাতে বলল। হমম। অমনি পুরো রুম জুড়ে যেন দীর্ঘশ্বাসের ছায়া পড়ল। আরিফ ব্যাহত ভঙ্গি নিয়ে বলল, ইস দুর্জয় দোস্ত, তোর কপালটাই খারাপ। আজ বাসর হওয়ার কথা থাকলেও বেচারাকে ব্যাচেলার হয়েই ঘুমায় যাইতে হবে। ধুর ব্যাটা, হইল কিছু এইটা? বিয়ে করে যদি বউকে আদরই না করতে পারলি তো এত তাড়াতাড়ি বিয়ে করে লাভ কি? আরিফের কথা হো হো করে হেসে উঠে সবাই। তবে পরপরই দুর্জয়ের একটা প্রশ্নে কুলু পাটকায় মুখে। আমি বিয়ে করে বউকে আদর করতে পারবো না এইটা কে বলছে তোকে? সাথে সাথেই সবজোড়া চোখ আয়নার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটার পানে বিস্ময় নিয়ে চাইল। তাইলে তুই আজকে বাসর করবি? দুর্জয় সবার দিকে ঘুরে তাকায়। সোজা মুখে রহস্য ভরা কণ্ঠে বলে ওঠে দুটি শব্দ, দেখা যাক। চলবে।